জুপিটার গেমার ইউটিউব নেম হবে। তিনি বলছেন, স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একটা ভিডিও দিন, 4 বছর পরেও পারি না। ওকে, চ্যালেঞ্জটি গ্রহণ করা যাক। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে, এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে আসলে অনেকগুলো এক্সেপশন রয়েছে। যদি আমি কোনো কিছু বাদ দিয়ে যাই বা আমি এই ভিডিওটিতে না কভার করে থাকি, তাহলে আপনারা যদি কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে সেটা জানান বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানান, সেটা আমি উত্তর করার চেষ্টা করব। এই ভিডিওটিতে আমরা দেখব ফ্রেজ এবং ক্লজ কাকে বলে, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কী কনজাংশন দেখে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স খুব সহজে চেনা যায়, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কেন শেখানো হয়, বাংলায় সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নির্ণয় ও রূপান্তর, কোনো রুল ছাড়াই কিভাবে শুধু সেন্টেন্সের বাংলা অর্থ করে কত সহজে সেন্টেন্স ট্রান্সফার করা যায়, কমন কিছু রুলস এবং টিপস অ্যান্ড ট্রিক্স, পরিশেষে বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা সমাধান করব। সাথে থাকুন। আলোচনাটি শুরু করা যাক। ফ্রেজ এবং ক্লজ কাকে বলে চলুন একটি এক্সাম্পল দেখা যাক। বিকজ অব মাই ইলনেস আই কুড নট গো টু কলেজ। এখানে বিকজ অব মাই ইলনেস এই অংশটুকু, এখানে 4টি শব্দ রয়েছে কিন্তু এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব নেই, সুতরাং এটি হচ্ছে একটি ফ্রেজ। আবার দেখুন, আই কুড নট গো টু কলেজ, এই অংশটুকুতে আই একটি সাবজেক্ট এবং কুড নট গো এটা হচ্ছে একটি ভার্ব, সুতরাং এটি হচ্ছে একটি ক্লজ। তাহলে আমরা বলতে পারি একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, অথবা সাবজেক্ট আছে ভার্ব নেই, অথবা ভার্ব আছে সাবজেক্ট নেই, এরকম দুটো একসাথে কখনো হবে না। যদি দুটো একসাথে হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টও আছে ভার্বও আছে, তাহলে সেটা হবে ক্লজ, তখন সেটা আর ফ্রেজ থাকবে না। ফ্রেজ আর ক্লজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা। আর ফ্রেজ একটি আংশিক অর্থ প্রকাশ করতে পারে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এক্ষেত্রে ক্লজ সেটা আপনার একটি পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে। আবার ক্লজ একা একা একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবেও বসতে পারে, আবার বড় একটি সেন্টেন্সের অংশ হিসেবেও বসতে পারে। তবে ফ্রেজ কখনো একা একা আপনার বসতে পারে না, সেটা দিয়ে কখনো পূর্ণাঙ্গ কোনো অর্থ প্রকাশ পাবে না। এবার চলুন দেখা যাক সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এক্ষেত্রেও আমরা উদাহরণের মাধ্যমে শিখব। বিকজ অব মাই ইলনেস আই কুড নট গো টু কলেজ, এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি ক্লজ রয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, আই কুড নট গো টু কলেজ বিকজ আই ওয়াজ ইল, আমি কলেজে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। আর তৃতীয় সেন্টেন্সটি দেখুন, আই ওয়াজ ইল অ্যান্ড কুড নট গো টু কলেজ, আমি অসুস্থ ছিলাম এবং কলেজে যেতে পারিনি। এখন দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সটি দেখুন, এখানে 4টি ক্লজ রয়েছে, শুধু আপনার এলোমেলো করে দেওয়া আছে। অর্থাৎ প্রথমে ছিল আই ওয়াজ ইল, এটাকে পরবর্তীতে প্রথমে নিয়ে আসা হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে ছিল আই কুড নট গো টু কলেজ, আর পরবর্তীতে এটাকে আনা হয়েছে কুড নট গো টু কলেজটা পরে। আর এখানে আই শব্দটা নাই, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে আসলে সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি না, তবে মনে মনে এখানে কিন্তু আই রয়েছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন স্বভাবতই আপনাদের প্রশ্ন হচ্ছে, আমি কি করে বুঝবো যে এটা কমপ্লেক্স আর ওটা হচ্ছে কম্পাউন্ড? কারণ ক্লজগুলো দেখেন প্রায় একই রকম, আর আমাদের বইগুলোতে যেভাবে লেখা থাকে সেটা হচ্ছে যদি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সংজ্ঞাতে কোনো সমস্যা নেই, কিন্তু সংজ্ঞাটা আসলে ধরাটা বাস্তবে এটা খুবই ট্রিকি। এখানে আপনারা দেখলেন যে 4টা ক্লজ জাস্ট একটু এলোমেলো করে দেওয়া হলো, অর্থাৎ প্রথমটা শেষে, শেষেরটা প্রথমে। তাহলে এভাবে করে আমরা যদি সেন্টেন্স নির্ণয় করতে যাই তাহলে আমাদের একটু ঝামেলা হবে। তবে খুব সহজে আমরা সেন্টেন্সকে ধরে ফেলতে পারি তাদের কনজাংশনগুলোকে দেখে। দেখুন, তৃতীয় সেন্টেন্সটাতে কনজাংশন রয়েছে অ্যান্ড, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে কনজাংশন রয়েছে বিকজ। তাহলে অ্যান্ড এটা হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, আর বিকজ এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন আসুন, কনজাংশনের সংখ্যা কত? কোঅর্ডিনেটিং কনজাংশনের সংখ্যা খুবই লিমিটেড, আমরা একটি সূত্রের মাধ্যমে খুব সহজে এটাকে মনে রাখতে পারি। আর সাবঅর্ডিনেট কনজাংশনের সংখ্যা অনেক। কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা মনে রাখতে পারি ফ্যান বয়েজ দিয়ে, এফ ফর, এ ফর অ্যান্ড ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখা খুবই সহজ, অর্থাৎ ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ এই শব্দটা যদি আমরা মনে রাখি
তাহলেই আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল। তবে এই ফ্যান বয়েজের মধ্যে কয়েকটি কনজাংশন আপনাদেরকে একটু ভাবাতে পারে, কারণ সেগুলোকে সাধারণত আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি না, তবে ব্যবহার করলে সেগুলো শুদ্ধ হবে। যেমন ধরুন প্রথমটি হচ্ছে ফর। I could not attend the class for it was raining heavily. আমি ক্লাসে যেতে পারিনি কারণ অনেক বৃষ্টি ছিল। এখন ফরকে আমরা ফরের অল্টারনেটিভ বা সিনোনিম ওয়ার্ড হিসেবে বিকজ, সিন্স, অ্যাজ এগুলো ব্যবহার করতে পারি। তবে বিকজ, সিন্স, অ্যাজ এগুলো হচ্ছে যদি ব্যবহার করি সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর ফর ব্যবহার করলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। They love the country and work for the betterment of her. তারা তাদের দেশকে ভালোবাসে এবং দেশের মঙ্গলের জন্য কাজ করে। She won't go to college nor will she speak the reason. সে কলেজে যাবে না, কলেজে না যাওয়ার কারণটিও বলবে না। এখানে নরের ব্যবহারটা আপনাদের কাছে অনেকের কাছে নতুন বলে মনে হতে পারে, তবে আমরা এভাবে করেও নরের ব্যবহার করতে পারি। They visited the palace but did not have any picture. তারা ওই প্রাসাদটিকে ভ্রমণ করেছিল কিন্তু তারা সেখান থেকে কোনো ছবি তোলেনি। বাটের ব্যবহার আপনাদের পরিচিত। প্লিজ টক টু মি ইন আ ডিসেন্ট ম্যানার ওর আই উইল লিভ ইউ নাও। দয়া করে আমার সাথে মার্জিতভাবে কথা বলো, অথবা আমি তোমাকে এখনই ছেড়ে যাব। এটাও আপনাদের পরিচিত। আই ওয়ান্ট টু কনসেন্ট্রেট অন মাই স্টাডি ইয়েট আই কান্ট। আমি আমার পড়াশোনায় মনোনিবেশ করতে চাই কিন্তু আমি পারছি না। পুলক ইজ ফ্যাসিনেটেড উইথ মিউজিক সো হি অ্যাটেন্ডেড দ্য ফোক ফেস্ট। পুলক সঙ্গীতে খুবই মুগ্ধ হয়, সুতরাং সে ফোক ফেস্টে অংশগ্রহণ করেছিল। তবে সো এর পরিবর্তে আমরা আরও কিছু কনজাংশন ব্যবহার করতে পারি, যেমন ধরুন হ্যান্স, দাস, দেয়ারফর ইত্যাদি। এগুলো যদি ব্যবহার করি সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে। এবার চলুন সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আলাপ করা যাক। একটি ওয়েবসাইট সাবঅর্ডিনেট কনজাংশনের 50টি সাবঅর্ডিনেট কনজাংশনের একটি লিস্ট দিয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। চলুন তাদেরকে দেখা যাক। আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ লং অ্যাজ মাচ অ্যাজ সুন অ্যাজ দো, বিকজ, বিফোর, ইভেন ইফ, ইভেন দো, ইফ অনলি, ইফ ওয়েন, ইফ দেন, ইনএসমাচ, ইন অর্ডার দ্যাট, জাস্ট অ্যাজ, লেস্ট, নাও সিন্স, now that, now when, once, provided that, rather that, since, so that, supposing, then, that, though, till, unless, until, when, whenever, where, whereas, where if, wherever, whether, which, while, who, whoever, why. এবার চলুন এতক্ষণ ধরে আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের ডেফিনেশনটা, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। আমি যদি সামারাইজ করে বলি, সংক্ষেপ করে বলি, তাহলে এভাবে বলতে পারি, যদি একটা ক্লজ থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। যদি একাধিক ক্লজ থাকে, মানে দুইটা বা তার থেকে বেশিও হতে পারে, একাধিক ক্লজ যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। তবে যদি ফ্যান বয়েজ থাকে কনজাংশন হিসেবে তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর যদি অন্য কোনো কনজাংশন থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি আবার বলছি, একটা ক্লজ থাকলে সিম্পল সেন্টেন্স, দুইটা ক্লজ থাকলে কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। তবে ফ্যান বয়েজ থাকলে কম্পাউন্ড, অন্য কোনো কনজাংশন থাকলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের এই ডেফিনেশনটুকু আপনাদের আসলে মাথায় থাকতে হবে, তাহলে যে কোনো ধরনের সেন্টেন্সকেই আপনারা ইন্টারচেঞ্জ করতে পারবেন। অন্যথায় আপনাদের মুখস্থ বা কোনো টেকনিক ইত্যাদির উপরে নির্ভর করতে হবে। কিন্তু যদি সংজ্ঞা আপনার ক্লিয়ার থাকে, এই বিষয়টা ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো জায়গা থেকেই প্রশ্ন করা হোক না কেন আপনাকে আটকাতে পারবে না। এবার চলুন আমরা একটু দেখি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আসলে আমাদেরকে কেন শেখানো হয়। প্রত্যেকটি ভাষার একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে, একটি স্বাভাবিক গতি আছে। ইংরেজি ভাষারও তাই আছে। তো আমরা সবসময় সিম্পল সেন্টেন্স ব্যবহার করি না, সবসময় কমপ্লেক্সও ব্যবহার করি না, সবসময় কম্পাউন্ড ব্যবহার করি না। বরং আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা ইত্যাদি এগুলো আসলে করাটা আমাদের জন্য খুব বেশি জরুরিও না। আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে কোথায় সিম্পল বসবে সেই জিনিসটা বোঝা, কোথায় কমপ্লেক্স দরকার, কোথায় কম্পাউন্ড দরকার সেই জিনিসটা বোঝা। এখন প্রশ্ন হচ্ছে এটা আবার আমি কি করে বুঝবো? আপনার মধ্যে ইংরেজির একটা সেন্স গ্রো করতে হবে, তা না হলে আপনি এটা কখনোই বুঝতে পারবেন না যে এখানে আসলে আমার এখানে কমপ্লেক্স সেন্টেন্স দরকার বা কম্পাউন্ড দরকার। তাহলে সেন্স আবার কিভাবে গ্রো করবে? সেন্স গ্রো করতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি পড়তে হবে। যেমন ধরুন আপনি ইংরেজি নিউজ পেপার পড়তে পারেন, ইংরেজি উপন্যাস পড়তে পারেন, বা ইংরেজির অন্য কোনো রাইটিং পড়তে পারেন। তাহলে আপনার ইংরেজির যে সেন্টেন্সের প্যাটার্নগুলো, ধরনগুলো, সেটা আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে, ন্যাচারালি চলে আসবে। ওইটা আসলে দরকার। এই অল্টারনেটিভগুলো এগুলো আসলে ভাষার জন্য খুব বেশি জরুরি না। দরকার হচ্ছে কোথায় কোনটা বসবে সেটা শেখা। চলুন আমি BBC ওয়ার্ল্ড নিউজ থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়া পাকিস্তান
কাশ্মীর ফাইটিং সিস ইন্ডিয়া এয়ারক্রাফট ডাউনড, এটা একটি সিম্পল সেন্টেন্স। পাকিস্তান সেস ইট হ্যাজ শট ডাউন 2 ইন্ডিয়ান মিলিটারি জেটস অ্যান্ড ক্যাপচার্ড আ পাইলট ইন আ মেজর এসকেলেশন বিটুইন দ্য নিউক্লিয়ার পাওয়ার্স ওভার কাশ্মীর। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি পাকিস্তান সেস, এটা নিউজ পেপারের ভাষা, এটুকু যদি আমি বাদ দেই, তারপরে দেখুন ইট একটি সাবজেক্ট আর হ্যাজ শট এটা একটি ভার্ব, আবার অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে ক্যাপচার্ড, এখানে মানে ইট ক্যাপচার্ড অ্যাকচুয়ালি মানে পাকিস্তান তারা ক্যাপচার করেছে, তার মানে এটা একটা ভার্ব। আর আ পাইলট ইন আ মেজর এসকালেশন বিটুইন দ্য নিউক্লিয়ার পাওয়ার্স ওভার কাশ্মীর, এটুকুর মধ্যে আর কোনো কিছু নাই, তার মানে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। ইন্ডিয়া সেড ইট লস্ট 1 MiG-21 ফাইটার অ্যান্ড আ পাইলট ওয়াজ মিসিং ইন অ্যাকশন, এটাও একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন ইন্ডিয়া সেড এটুকু যদি বাদ দিই তাহলে ইট লস্ট, অর্থাৎ ইট হচ্ছে সাবজেক্ট, লস্ট হচ্ছে ভার্ব, তার মানে একটা ক্লজ। আর পরে দেখুন অ্যান্ড, এরপরে আ পাইলট এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ মিসিং এটা হচ্ছে, ওয়াজটা হচ্ছে একটি ভার্ব আর মিসিংটা এখানে একটি অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। পাকিস্তানি প্রাইম মিনিস্টার ইমরান খান said the two sides could not afford a miscalculation with the weapon they had. এই সেন্টেন্সটা আপনার পাকিস্তানি প্রাইম মিনিস্টার ইমরান খান said এটুকুকে যদি বাদ দিই তাহলে the two sides could not afford, the two sides এটা হলো সাবজেক্ট, could not afford এটা হচ্ছে একটি ভার্ব। আর এখানে উইপনের পরে আমরা যদি একটি ওয়াট দিয়ে পড়ি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, অর্থাৎ তাদের যা ছিল, হোয়াট দে হ্যাড, এটা যদি পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে, তার মানে এটাও একটি কমপ্লেক্স সেন্টেন্স। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বোথ নিউক্লিয়ার আর্মড স্টেটস ক্লেম অল অফ কাশ্মীর বাট কন্ট্রোল অনলি পার্টস অফ ইট, এটাও একটি কম্পাউন্ড সেন্টেন্স। দেখুন এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান উভয়ই তারা কাশ্মীরকে দাবি করে, কিন্তু তার একটি মাত্র অংশ তারা কন্ট্রোল করে, তার মানে ক্লেইম এটা হচ্ছে ভার্ব আর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এটা হচ্ছে সাবজেক্ট, আর তারপরে বাটের পরে রয়েছে কন্ট্রোল, তার মানে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কন্ট্রোল এটা বোঝানো হচ্ছে, সুতরাং এটাও একটি কম্পাউন্ড সেন্টেন্স। দে হ্যাভ ফট 3 wars সিন্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন অ্যান্ড পার্টিশন ইন 1947। দেখুন এটি একটি বড় সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে দে একটি সাবজেক্ট আর হ্যাভ ফট এটা হচ্ছে একটি ভার্ব, এরপরে এখানে আর কোনো আপনার ভার্ব নেই, সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। অল বাট ওয়ান ওয়ার ওভার কাশ্মীর, এটাও একটি সিম্পল সেন্টেন্স। এখানে সাবজেক্টটা হচ্ছে মূলত অল, মানে সবগুলো যুদ্ধই হয়েছিল, শুধুমাত্র একটা বাদে, সেটা হচ্ছে কাশ্মীরের উপরে, মানে তারা যে 3টা যুদ্ধ করেছিল তার মধ্যে 2টা যুদ্ধই হয়েছিল কাশ্মীরের উপরে আর একটা যুদ্ধ অন্য কোনো ইস্যুতে হয়েছিল, সুতরাং এটাও একটি সিম্পল সেন্টেন্স। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে সিম্পল যেখানে দরকার সেখানে তারা সিম্পল ব্যবহার করছে, কমপ্লেক্স যেখানে স্বভাবত বা ন্যাচারালি যেভাবে করে আসে সেটাই তারা ব্যবহার করছেন। এখানে জোর করে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার বা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার কোনো প্রবণতা এখানে আমরা দেখলাম না। আনফর্চুনেটলি আমাদের কোয়েশ্চেনগুলোতে অনেক সময় এরকম হয়ে থাকে, বা আপনাদেরকে অনেক সময় অনেকে আপনার কোয়েশ্চেন করে থাকে যে এটার কমপ্লেক্স কী হবে, অথচ ওই সেন্টেন্সটা যদি সিম্পলে থাকে তাহলে সেটাই অনেক বেটার, কিন্তু এটাকে জোর করে কমপ্লেক্স করার আসলে কোনো দরকার নেই। তো সেই জিনিসটার দিকে আমরা নজর দিই না, আমরা নজর দিই হলো জাস্ট ট্রান্সফরমেশনের দিকে। ট্রান্সফরমেশনটা এখানে বড় ব্যাপার না, কোনটা ভালো সেন্স দেয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার চলুন বাংলায় আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নির্ণয় এবং রূপান্তর করি। আসলে আমি বাংলাকে মাধ্যম ধরেই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো করব, যদিও আমি কিছু টিপস আপনাদের জন্য দিব, এগুলো বললে আসলে স্টুডেন্টরা খুব খুশি হয়, কিন্তু আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি কোনো ব্যাপার এক্সপার্ট হতে চান দয়া করে এই কোনাকুনি আপনার শর্টকাট মেথডগুলো একদম চিরতরে বাদ দিবেন, কারণ চালাকি আর বুদ্ধিমত্তা এক কথা নয়। চালাকি করে আপনি কোনো একটা জিনিস হয়তো সাময়িক সময়ের জন্য হাসিল করতে পারবেন, তবে দীর্ঘস্থায়ী গেইনের জন্য আপনাকে অবশ্যই বুদ্ধিমানই হতে হবে। সুতরাং আপনি যদি পুরো প্রসেসটা জানেন তাহলে শর্টকাট আপনার মাথা থেকেই বের হবে, আর আপনি যদি শর্টকাট মেথড ধরে এগুলো করার চেষ্টা করেন বা যে কোনো জায়গায় যে কোনো কাজই আপনি করার চেষ্টা করেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে সফল হবেন, অনেক ক্ষেত্রে ব্যর্থ হবেন। সেজন্য টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে বেশি নজর না দিয়ে মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। মূল বিষয় বুঝলে আপনি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স অনেকগুলো নিজেই বের করতে পারবেন। তাহলে চলুন আমরা বাংলায় আগে ক্লিয়ার হই। এটি একটি সাদা বাড়ি, এটি একটি সিম্পল সেন্টেন্স। যদি আমি এটাকে কমপ্লেক্স করি তাহলে হবে এটি একটি বাড়ি যার রং সাদা, এবং কম্পাউন্ড করলে হবে এটি একটি বাড়ি এবং এর রং সাদা। মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে মধু সংগ্রহ করে, সিম্পল সেন্টেন্স। এটার কমপ্লেক্স করলে দাঁড়ায় মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে যাতে মধু সংগ্রহ করতে পারে। কম্পাউন্ড হবে মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে
এবং মধু সংগ্রহ করে। আরেকটি এক্সাম্পল দেখা যাক। শীতকালে মৌমাছি অলস থাকা সত্ত্বেও বসন্তকালে কঠোর পরিশ্রম করে। এটি একটি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স হবে যদিও শীতকালে মৌমাছি অলস থাকে কিন্তু বসন্তকালে কঠোর পরিশ্রম করে। কম্পাউন্ড হবে মৌমাছি শীতকালে অলস থাকে কিন্তু বসন্তকালে কঠোর পরিশ্রম করে। যদিও কমপ্লেক্স সেন্টেন্সে বাংলায় বলার সময় আমরা যদিও, তবুও বা যদিও কিন্তু বলি, তবে ইংরেজিতে বলার সময় পরে আর বাটটা বলি না, কারণ বাট আমরা জানি যে কোঅর্ডিনেটিং কনজাংশন, সেটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বাংলায় এই ধরনের আরও কিছু ব্যাপার আছে যেগুলো ইংলিশের সাথে বৈপরীত্য দেখা যায়। যেমন ধরুন যখন তখন, যখন বৃষ্টি হয়েছিল তখন আমি বাসায় ছিলাম, কিন্তু আমরা যখন এটাকে ইংরেজি করব তখন ওয়েন তারপরে আবার দেন করব না, তখন সেখানে কমা দিব। এবার চলুন যেগুলোকে আমরা বাংলায় বললাম সেগুলোকে এখন ইংরেজি বলি। যদি আমরা বলি ইট ইজ আ হোয়াইট হাউস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর এটার কমপ্লেক্স হবে ইট ইজ আ হাউস which is white, আর কম্পাউন্ড হবে it is a house and its color is white। দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমরা ইংরেজি করি তাহলে সেটা দাঁড়ায় flying from flower to flower a bee collects honey। এখানে দেখুন flying from flower to flower এটা হচ্ছে একটি ফ্রেজ, আর আমরা জানি ফ্রেজ আপনার একটা সেন্টেন্সে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সেটা সেন্টেন্স কনস্ট্রাকশনে কোনো অবদান রাখে না, বরং আমাদের দেখতে হবে মূলত ক্লজ কয়টা আছে। ক্লজ যদি একটা থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স, তার মানে এখানে এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স করলে দাঁড়ায় আ বি ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার সো দ্যাট ইট ক্যান কালেক্ট হানি। সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সুতরাং এখানে ইট এরপরে ক্যান হলো, আর যদি এটা পাস্টে থাকতো তাহলে সেটা কুড অথবা মাইট এরকম হতে পারতো। কম্পাউন্ড হলে হবে আ বি ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার অ্যান্ড কালেক্টস হানি। তৃতীয় সেন্টেন্সটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে সেটা দাঁড়ায় ইন স্পাইট অফ রিমেইনিং আইডল ইন উইন্টার আ বি ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। অর্থাৎ উইন্টার মাসে যদিও এটা অলস থাকে কিন্তু স্প্রিংয়ে এটা অনেক পরিশ্রম করে। আর এটার কমপ্লেক্সে হবে দো ইন উইন্টার আ বি রিমেইনস আইডল ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। অর্থাৎ শীতকালে যদিও এটা অলস থাকে কিন্তু স্প্রিংয়ে এটা অনেক কাজ করে। আর কম্পাউন্ডে হবে ইন উইন্টার আ বি রিমেইনস আইডল বাট ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। এখন আমি যদি টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলি তাহলে দেখবেন যে বইগুলোতে লেখা থাকবে যে কম্পাউন্ডে যদি বাট থাকে তাহলে সিম্পলে সেটা করতে হয় ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে, আর কমপ্লেক্সে করতে হয় হলো দো দিয়ে। কিন্তু আপনি যদি অর্থ অনুযায়ী যান ঠিক একই জায়গাতে পৌঁছাবেন, আর অর্থ অনুযায়ী গেলে আপনার রুল টুল মনে রাখার কোনো ঝামেলা থাকবে না। তথাপিও আমি আপনাদের সাথে কিছু কমন আপনার যে রুলগুলো সাধারণত এখান থেকে সাধারণত আসে সেরকম আপনার কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। সিম্পল সেন্টেন্সে যদি টু ডট 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 টু থাকে তাহলে কমপ্লেক্সে সেটা হয় সো ডট 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 দ্যাট, আর কম্পাউন্ডে সাধারণত হয় ভ্যারি ডট 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 অ্যান্ড। যেমন ধরুন দ্য বয় ইজ টু উইক টু ওক, বালকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওক, বালকটা এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওক, ছেলেটা খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে না। সিম্পলে যদি বিকজ অফ থাকে তাহলে কমপ্লেক্সে সিন্স, অ্যাজ অথবা বিকজ হয়, আর কম্পাউন্ডে অ্যান্ড হয়। যেমন ধরুন বিকজ অফ হিজ বিং অনেস্ট পিপল রেসপেক্ট হিম, অথবা বিকজ অফ হিজ অনেস্টি পিপল রেসপেক্ট হিম, তার সততার কারণে মানুষ তাকে শ্রদ্ধা করে। কমপ্লেক্সে হলে হবে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ হি ইজ অনেস্ট পিপল রেসপেক্ট হিম, যেহেতু সে সৎ তাই মানুষ তাকে শ্রদ্ধা করে। পিপল রেসপেক্ট হিম সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ হি ইজ অনেস্ট, আমরা এভাবেও করতে পারি। অর্থাৎ এভাবে যদি করি সিন্স, অ্যাজ অথবা বিকজটা মাঝখানে দিই তাহলে আর আমাদের কোনো কমা ব্যবহার করতে হবে না। হি ইজ অনেস্ট অ্যান্ড পিপল রেসপেক্ট হিম, তিনি সৎ সুতরাং মানুষ তাকে শ্রদ্ধা করেন। সিম্পলে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে তাহলে কমপ্লেক্সে দো হয় আর কম্পাউন্ডে বাট হয়। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এই দুইটার অর্থ একই, আপনারা ইনস্পাইট অফ দিতে পারেন অথবা ডিসপাইট, তবে ডিসপাইট দিলে আর অফ দেওয়া যাবে না। তার ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বিইং আ গুড স্টুডেন্ট হি ডিডন্ট গেট এ গুড জব, যদিও সে ভালো ছাত্র ছিল কিন্তু সে কোনো ভালো জব পায়নি। যদিও এখানে ইংরেজিতে আমি বাট শব্দটা বললাম না কিন্তু বাংলাতে আসলে বাটটা চলে আসে। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট বাট হি ডিডন্ট গেট এ গুড জব, সে ভালো ছাত্র ছিল কিন্তু সে ভালো জব পায়নি। সিম্পলে যদি ইন অর্ডার টু অথবা টু থাকে কমপ্লেক্সে সো দ্যাট হয় আর কম্পাউন্ডে অ্যান্ড হয়। ইন অর্ডার টু আর টু এর মধ্যে একটু পার্থক্য আছে। ইন অর্ডার টুটা একটু বেশি ফর্মাল আর টুটা ইনফর্মাল, তবে আজকাল আপনি
টু কেও ফর্মালি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন হি কেম টু মি টু নো দ্য ম্যাটার, সে আমার কাছে এসেছিল ঘটনাটা জানতে। হি কেম টু মি সো দ্যাট হি কুড নো দ্য ম্যাটার, সে আমার কাছে এসেছিল যাতে সে ঘটনাটা জানতে পারে। হি কেম টু মি অ্যান্ড হি ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার, সে আমার কাছে এসেছিল এবং ঘটনাটা জানতে চেয়েছিল। ভার্ব প্লাস আইএনজি অথবা বাই তারপরে ভার্ব প্লাস আইএনজি যদি হয় সিম্পলে, কমপ্লেক্সে ইফ হয় আর কম্পাউন্ডে অ্যান্ড হয়। যেমন ধরুন ওয়ার্কিং অথবা বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, অর্থাৎ কঠোর পরিশ্রম করে তুমি উন্নতি করতে পারো। কমপ্লেক্সে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান প্রসপার, তাহলে তুমি প্রসপার করতে পারো। আর কম্পাউন্ড হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার, কঠোর পরিশ্রম করো এবং তুমি উন্নতি করতে পারো। সিম্পলে যদি হয় উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, কমপ্লেক্সে হবে ইফ আর কম্পাউন্ডে হবে অর। যেমন ধরুন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট প্রসপার, কঠোর পরিশ্রম করা ছাড়া তুমি উন্নতি করতে পারো না। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যানট প্রসপার, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি উন্নতি করতে পারবে না। ওয়ার্ক হার্ড ওর ইউ ক্যানট প্রসপার, কঠোর পরিশ্রম করো অথবা তুমি উন্নতি করতে পারবে না। সিম্পলে যদি ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে কমপ্লেক্সে হু, উইচ অথবা দ্যাট হয় এবং কম্পাউন্ডে অ্যান্ড হয়। যেমন ধরুন আই স আ বয় রানিং টুয়ার্ডস মি অথবা হ্যামলেট রিটেন বাই শেক্সপিয়ার ইজ এ ফেমাস প্লে, কমপ্লেক্সে হবে আই স আ বয় হু ওয়াজ রানিং টুয়ার্ডস মি আর কম্পাউন্ড হবে হ্যামলেট উইচ ইজ রিটেন বাই শেক্সপিয়ার ইজ এ ফেমাস প্লে, কম্পাউন্ডে হবে I saw a boy and he was running towards me, আমি একটি বালককে দেখেছিলাম, সে আমার দিকে দৌড়ে এসেছিল। হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার, হ্যামলেট শেক্সপিয়ারের দ্বারা লেখা অ্যান্ড ইট ইজ এ ফেমাস প্লে, এবং এটা একটি বিখ্যাত নাটক। তবে সিম্পলে এখানে ভার্ব প্লাস আইএনজি তখনই বসে যখন সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে অর্থাৎ অ্যাক্টিভ হয়, আর যখন পারে না তখন সেটা প্যাসিভ হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ছেলেটা দৌড়ানোর কাজটা করতে পারে, সুতরাং এখানে রানিং হলো। আর হ্যামলেট লেখার কাজটা করতে পারে না, লেখার কাজটা করেন হলো শেক্সপিয়ার, সুতরাং এখানে রিটেন হবে। সিম্পলে যদি অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা অ্যাট টাইম হয় তাহলে কমপ্লেক্সে সেটা ওয়েন অথবা ওয়াইল হয় এবং কম্পাউন্ডে অ্যান্ড হয়। যেমন ধরুন হি ওক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং, কমপ্লেক্সে হবে ওয়েন ইট ওয়াজ রেইনিং হি ওক আপ, কম্পাউন্ডে হবে হি ওক আপ অ্যান্ড ইট ওয়াজ রেইনিং। আরেকটি এক্সাম্পল দেখা যাক। হি কেম হিয়ার অ্যাট 4, সে এখানে 4টার সময় এসেছিল। He came here when it was 4, সে এখানে এসেছিল যখন 4টা বাজে। It was 4 and he came, এটা 4টা ছিল এবং সে এসেছিল। সিম্পল হেলথ ইজ ওয়েলথ, এখানে হতে পারে ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ আর কম্পাউন্ডে হবে ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। এবার চলুন বোর্ডে যে প্রশ্নগুলো এ যাবৎকাল এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব, অবশ্যই অর্থ অনুযায়ী সমাধান করব। আর অর্থ অনুযায়ী করলে আমাদের রুল টুল কোনো কিছু মনে না থাকলে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট রুল যেখানে আছে সেখানে এক্সেপশনও আছে, কিন্তু আপনি যদি অর্থ অনুযায়ী করেন তাহলে আপনার একটাও মিস হবে না, কিন্তু রুল অনুযায়ী করলে অনেকগুলো হবে, অনেকগুলো আপনি আটকে যাবেন। সুতরাং অর্থ অনুযায়ী যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই প্রশ্নটি নিচ্ছি রাজশাহী, কুমিল্লা, চিটাগং, বরিশাল বোর্ড 2018 থেকে। আর বারবার আমি এই বোর্ডের নামগুলো বলবো না, তাতে সময় নষ্ট হবে, আপনারা ইচ্ছেগুলো উপর থেকে দেখে নেবেন। আমি জাস্ট সেন্টেন্সটা বলে সেখান থেকে আমি ব্যাখ্যায় চলে যাব। দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপড সোফিয়া 1.5 years ago, এটাকে কমপ্লেক্স করতে হবে। অর্থ হচ্ছে হংকং বেসড একটি রোবোটিক কোম্পানি তারা সোফিয়াকে ডেভেলপ করেছিল, সোফিয়া হচ্ছে একটি রোবটের নাম, 1.5 years ago। তাহলে এখানে দেখুন কয়েকটা বিষয় রয়েছে, একটা হচ্ছে আমরা সময়টাকে ধরে করতে পারি, আরেকটা হচ্ছে এইটা কোথায় কিসের বেসড মানে হংকং বেস সেটা ধরে করতে পারি, অথবা আমরা সোফিয়ার নামটাকে ধরেও রোবট নামটাকে ধরেও আমরা করতে পারবো। চলুন আমরা এভাবে করি। ইট ইজ অথবা ইট ওয়াজ 1.5 years ago, এখানে ইট ইজ বললেও হবে, ইট ওয়াজ বললেও হবে। ইট ইজ অথবা ইট ওয়াজ 1.5 years ago when the Hong Kong based robotics company developed Sophia। তাহলে দেখুন ইট একটা সাবজেক্ট, ওয়াজ অথবা ইজ একটা ভার্ব, আর ওয়েনের পরে দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি এটা হলো একটা সাবজেক্ট, আর ডেভেলপড এটা হচ্ছে একটি ভার্ব। সুতরাং আমাদের এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো, কারণ মাঝখানে আমরা কনজাংশন দিয়েছি ওয়েন। আমরা এভাবেও করতে পারি ইট ইজ অথবা ইট ওয়াজ দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি উইচ ডেভেলপড সোফিয়া 1.5 years ago। আমরা এভাবেও করতে পারি দ্য রোবোটিক্স কোম্পানি উইচ ইজ বেসড অন হংকং ডেভেলপড সোফিয়া 1.5 years ago। আবার এখানে দেখুন 1.5 years ago এর মাঝখানে একটা অ্যান্ড আছে, এই অ্যান্ড দেখে আপনারা যেন আবার কনফিউজ না হন।
কারণ এই অ্যান্ডটা আপনার দুটো শব্দ মানে 1.5 years মানে 1.5 বছর বোঝানো হয়েছে, সুতরাং এটা কিন্তু কম্পাউন্ডের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে দুটো জিনিসকে জাস্ট যুক্ত করার জন্য এই অ্যান্ডটা ব্যবহার করা হয়েছে। ওয়ারিং আ ইয়েলো জামদানি টপ অ্যান্ড স্কার্ট দ্য রোবট কেম অন দ্য স্টেজ মেক ইট কম্পাউন্ড। এখানেও একই জিনিস দেখুন, অ্যান্ড রয়েছে, টপ অ্যান্ড স্কার্ট এই দুইটা নাউনকে যুক্ত করার জন্য অ্যান্ডটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সেই কম্পাউন্ডের অ্যান্ড নয়। তাহলে অর্থ অনুযায়ী আমরা বলতে পারি রোবটটা জামদানি এবং স্কার্ট পরেছিল এবং স্টেজে এসেছিল। তাহলে ইংরেজি করলে দাঁড়ায় দ্য রোবট ওর আ ইয়েলো জামদানি টপ অ্যান্ড স্কার্ট অ্যান্ড কেম অন দ্য স্টেজ। আ ম্যান হু ইজ ফ্রুগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। একজন মিতব্যয়ী ব্যক্তি তিনি কোনো কারণ ছাড়া টাকা অপব্যয় করাটা পছন্দ করেন না, এটাকে সিম্পল করতে হবে। সুতরাং আমরা বলতে পারি আ ফ্রুগাল ম্যান, একজন মিতব্যয়ী ব্যক্তি, ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস, অর্থাৎ একজন মিতব্যয়ী ব্যক্তি যিনি কোনো কারণ ছাড়া টাকা ব্যয় করতে পছন্দ করেন না। কমপ্লেক্সে বলছে একজন ব্যক্তি যিনি ফ্রুগাল তিনি কোনো কারণ ছাড়া টাকা অপব্যয় করাটা পছন্দ করেন না। আর সিম্পলে আমরা বলছি যে একজন মিতব্যয়ী ব্যক্তি কোনো কারণ ছাড়া টাকা অপব্যয় করাটা পছন্দ করেন না, একই জিনিস হলো। দ্য টার্গেট অফ এ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার, অর্থাৎ একজন ফ্রুগাল ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে টাকা সেভ করা, এটা আমাদেরকে করতে হবে কমপ্লেক্স। দ্য ম্যান হু ইজ ফ্রুগাল হ্যাজ এ টার্গেট টু সেভ মানি ফর ফিউচার, অর্থাৎ একজন ফ্রুগাল ব্যক্তির একটি উদ্দেশ্য থাকে বা টার্গেট থাকে, সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য টাকা সেভ করা। দ্য ম্যান হু ইজ ফ্রুগাল হ্যাজ এ টার্গেট টু সেভ মানি ফর ফিউচার, অর্থাৎ একজন ফ্রুগাল ব্যক্তির তার একটি টার্গেট থাকে টাকা সেভ করা ভবিষ্যতের জন্য। আমরা এভাবেও বলতে পারি আ ফ্রুগাল ম্যান হ্যাজ এ টার্গেট সো দ্যাট হি ক্যান অথবা মেই সেভ মানি ফর ফিউচার, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে এটা থাকলে এটাই ব্যবহার করতে হবে, এমনটা না, বরং অর্থ অনুযায়ী যায়, সঙ্গতিপূর্ণ হয় এবং আপনার ক্লজ ঠিক থাকে যদি, তাহলে আপনারটা অবশ্যই অর্থ হলে রাইট হবে। ইট ওয়াজ 1971 when বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, এটাকে সিম্পল করতে হবে, এটা ছিল 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে আমরা সিম্পলি এরকম বলতে পারি বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, অথবা আমরা 71টাকে সামনে দিতে পারি ইন 1971, সেক্ষেত্রে আমাদেরকে একটু কমা দিতে হবে, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, এভাবে বলতে পারি। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধারা তারা দেশের জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিল, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা তাদের জীবনদান করেছিল একটি স্বাধীন বাংলাদেশের জন্য। তাহলে আমরা এভাবে বলতে পারি ইট ইজ আওয়ার ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য এটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা তাদের জীবনদান করেছিল। উই শ্যাল রিমেম্বার দেম উইথ প্রাইড কম্পাউন্ড, আমরা তাদেরকে গর্বের সাথে মনে রাখবো। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করে বলতে পারি যে তাদের ব্যাপারে আমরা গর্বিত এবং তাদেরকে আমরা মনে রাখবো। তাহলে এভাবে বলতে পারি উই আর প্রাউড অফ দেম অ্যান্ড উই শ্যাল ওর উইল অলওয়েজ রিমেম্বার দেম। এখানে শ্যাল অথবা উইল একই কথা, যদিও এখানে প্রশ্নের মধ্যে শ্যাল ব্যবহার করা হয়েছে, তবে আমরা যদি এখানে উইল ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই। আর আধুনিক ইংলিশে শ্যাল সাধারণত এখন আর ব্যবহার হয় না, আগে বেশি হতো। আপনারা সব ক্ষেত্রে এখন উইল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এভাবেও লিখতে পারি উই শ্যাল অথবা উইল অলওয়েজ রিমেম্বার দেম অ্যান্ড উই আর প্রাউড অফ দেম, অথবা এভাবেও বলতে পারি উই শ্যাল অর উইল অলওয়েজ রিমেম্বার দেম অ্যান্ড ইট ইজ উইথ প্রাইড, আমরা তাদেরকে সবসময় মনে রাখবো এবং এটা গর্বের সাথে। ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ভ্যারিয়াস ওয়েজ, পানি একটা গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের, যেটা এখন দূষিত হচ্ছে বিভিন্ন কারণে। এখানে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা হচ্ছে একটি অ্যাপোজিশন বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাপোজিটিভ। যদি আমরা এটাকে বাদ দিই তাহলে এখান থেকে ধরতে পারি ওয়াটার ইজ পলিউটেড ইন ভ্যারিয়াস ওয়েজ, অর্থাৎ পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি পানি যা একটা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান এবং সেটা নানান কারণে দূষিত হচ্ছে। তাহলে water, which is an important vital element of environment, is polluted in various ways. The water which is pure is necessary for us. যে পানিটা হচ্ছে আপনার বিশুদ্ধ সেটা আমাদের জন্য দরকার। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে দাঁড়ায় যে বিশুদ্ধ পানি আমাদের জন্য দরকার। তাহলে আমরা বলতে পারি পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস, আমাদের সকলের জন্য বিশুদ্ধ পানি দরকার। ম্যান পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট, এটাকে কম্পাউন্ড করতে হবে। অর্থটি হচ্ছে মানুষ পানিকে দূষিত করে এটার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে। তাহলে আমরা বলতে পারি মানুষ ময়লা আবর্জনা ফেলে পানিতে এবং এটাকে দূষিত করে।
ইংরেজিটা হয় ম্যান থ্রো ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। দে ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল, এটাকে কম্পাউন্ড করতে হবে। এর অর্থ হচ্ছে তারা দেশের জন্য যুদ্ধ করেছিল একটি দেশপ্রেম নিয়ে। প্যাট্রিয়টিক জিল মানে প্যাট্রিয়টিক তো দেশপ্রেম, আর জিল মানে তীব্র আকাঙ্ক্ষা, মানে টোটালটার অর্থটা হয় আপনার দেশপ্রেম। তাহলে এটার অর্থটা অনুযায়ী আমরা যদি কম্পাউন্ড করি তাহলে সেটা বলতে পারি তাদের একটি প্যাট্রিয়টিক জেল ছিল এবং তারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তাহলে হয় দে হ্যাড আ প্যাট্রিয়টিক জেল অ্যান্ড ফট ফর দ্য কান্ট্রি। আমরা এভাবেও বলতে পারি দে ওয়ার প্যাট্রিয়টস অ্যান্ড ফট ফর দ্য কান্ট্রি, মানে তারা দেশপ্রেমিক ছিলেন এবং তারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন। দ্য ফার্মার্স হু আর পুয়ার ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এর অর্থ হচ্ছে যে সমস্ত ফার্মাররা গরিব, যে সমস্ত কৃষকরা গরিব, তারা সহজ শর্তে লোন পায় না। তাহলে আমরা এটাকে সিম্পল করতে পারি এভাবে করে যে পুয়ার ফার্মাররা অর্থাৎ দরিদ্র ফার্মাররা বা দরিদ্র কৃষকরা তারা সহজ শর্তে লোন পায় না। তাহলে ইংরেজিটা দাঁড়ায় দ্য পুয়ার ফার্মার্স do not get loans on easy terms. The farmers do not get facilities necessary for food production. অর্থাৎ কৃষকরা তাদের প্রয়োজনীয় ফ্যাসিলিটিস পায় না ফুড প্রোডাকশনের জন্য। তাহলে এটাকে কমপ্লেক্স করলে আমরা বলতে পারি কৃষকরা ফ্যাসিলিটিস পায় না যা তাদের দরকার ফুড প্রোডাকশনের জন্য। ইংরেজিটা হয় the farmers do not get the facilities which are necessary for food production. Unfortunately, they do not get the due price of their products. দুর্ভাগ্যজনকভাবে তারা তাদের প্রোডাক্টের যে ডিউ প্রাইস মানে যথাযথ যে মূল্য সেটা তারা পায় না। এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে কম্পাউন্ড আমরা এভাবে করতে পারি তারা তাদের পণ্যের যথাযথ মূল্য পায় না এবং এটা আনফরচুনেট। তাহলে এভাবে হতে পারে they do not get the due price of their products and it is unfortunate. অথবা আমরা এভাবে বলতে পারি they produce, তারা উৎপন্ন করে, but unfortunately they do not get the due prices of their products. তারা উৎপন্ন করে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তারা এটার যথাযথ মূল্য পায় না। Long long ago there was a king who was very wise. এটাকে সিম্পল করতে হবে। অর্থ হচ্ছে অনেক দিন আগে একজন রাজা ছিলেন যিনি ছিলেন wise মানে জ্ঞানী। তাহলে আমরা বলতে পারি অনেক আগে একজন জ্ঞানী রাজা ছিলেন। তাহলে long long ago there was a wise king. There was another ruler also named Queen of Sheba. এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এর অর্থ হচ্ছে কুইন অফ শেবা নামে আরেকজন রানী ছিলেন। তাহলে আমরা এটাকে এভাবে করে করতে পারি there was also another ruler who was named Queen of Sheba. তবে কোনো কোনো বইতে উত্তরটা আমি এমনও দেখেছি there was another ruler whose name was কুইন অফ শেবা। তবে এখানে একটু পার্থক্য আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে কুইন অফ শেবা তো ছিল তার উপাধি, এটা কিন্তু তার নাম ছিল না। সুতরাং আগের যে অপশনটা যেটা বললাম সেটা বললেই আমার মনে হয় বেশি অর্থপূর্ণ হয়। দে আর পিস লাভিং, তারা শান্তিকামী, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ দে হু আর পিস লাভিং। অথবা আমরা বলতে পারি দে আর দ্য পিপল হু আর পিস লাভিং, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা হচ্ছে পিস লাভিং। অলদো দে আর ইনসলভেন্ট দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট। অর্থ হচ্ছে যদিও তারা ইনসলভেন্ট মানে তারা সলভেন্ট নয়, তারা এখানে আপনার সমৃদ্ধ নয় বা টাকা পয়সা তাদের তেমন নাই, they do not adopt any unfair means to become rich overnight, তারা রাতারাতি ধনী হওয়ার জন্য কোনো কাজ করে না। তাহলে এখানে আমরা বলতে পারি সিম্পল করলে in spite of being, এখানে আর এটার সাথে আইএনজি হবে, মানে আর এর সাথে আইএনজি তো হয় না, তো আর এর মূল যে ফর্ম সেটা হচ্ছে বি, তার সাথে আইএনজি হবে। in spite of being insolvent তারপরে কমা দিয়ে আমরা লিখব they do not adopt any unfair means to become rich overnight. Jim and Della sacrificed their dearest possessions in order to buy Christmas presents for each other. Jim and Della তাদের সবচেয়ে যে dearest possessions, সবচেয়ে যে তাদের প্রিয় বস্তু ছিল সেটাকে তারা তারা স্যাক্রিফাইস করেছিল in order to buy মানে কেনার জন্য ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার, মানে একে অপরের জন্য ক্রিসমাস প্রেজেন্ট কেনার জন্য তারা সেটাকে স্যাক্রিফাইস করেছিল। তাহলে আমরা বলতে পারি যে জিম এন্ড ডেলা তারা ক্রিসমাস প্রেজেন্ট কিনতে চেয়েছিল একে অপরের জন্য এবং তারা তাদের সবচেয়ে ডিয়ারেস্ট যে পজেশন সেটাকে তারা স্যাক্রিফাইস করেছিল। তাহলে ইংরেজিটা হয় জিম এন্ড ডেলা ওয়ান্টেড টু বাই ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার অ্যান্ড সো দে স্যাক্রিফাইসড দেয়ার ডিয়ারেস্ট পজেশনস। এটা একটা এক্সপ্রেশন, আপনারা এখানে শুধু অ্যান্ড দিলেও চলবে, আপনারা যদি অ্যান্ড সো দেন সেটাও হতে পারে। আমরা এটাকে এভাবেও করতে পারি জিম এন্ড ডেলা স্যাক্রিফাইসড দেয়ার ডিয়ারেস্ট পজেশনস অ্যান্ড বট ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। অর্থাৎ জিম এন্ড ডেলা তারা তাদের ডিয়ারেস্ট পজেশনকে স্যাক্রিফাইস করেছিল এবং তারা তাদের ক্রিসমাস প্রেজেন্টকে একে অপরের জন্য কিনেছিল। ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড আ ওয়ার্থি গিফট। ডেলার একটা তীব্র বা একটা একাগ্র বাসনা ছিল যে তার হাজব্যান্ডকে একটা
মূল্যবান গিফট দিবে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি ডেলার একটা তীব্র ইচ্ছা ছিল তার হাজব্যান্ডকে এমন একটা গিফট দিবে যেটা হবে মূল্যবান। তার ইংলিশটা তাহলে দাঁড়ায় ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড আ গিফট উইচ ওয়াজ ওয়াথি। অথবা এভাবে করে আমরা বলতে পারি ডেলার একটি তীব্র আকাঙ্ক্ষা ছিল যাতে সে তার হাজব্যান্ডকে একটি মূল্যবান গিফট দিতে পারে। তাহলে সেটা হয় ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার সো দ্যাট, যাতে করে she could অথবা might give her husband a worthy gift. Jim also thought how he could give his wife a nice gift. জিমও একইভাবে চিন্তা করছিল কি করে সে তার ওয়াইফকে একটি ভালো গিফট দিতে পারে। এটাকে সিম্পল করতে হবে। তাহলে এটার বাংলাটা আমরা এভাবে করে বলতে পারি জিম তার ওয়াইফকে একটি ভালো গিফট দেওয়ার কথা চিন্তা করছিল। তাহলে ইংরেজিটা দাঁড়ায় জিম অলসো থট অফ গিভিং his wife a nice gift. অথবা এভাবেও বলতে পারি জিম অলসো থট, জিমও চিন্তা করেছিল how to give his wife a nice gift. তার ওয়াইফকে কি করে একটি ভালো গিফট দেওয়া যায়। পহেলা বৈশাখ is undoubtedly the most celebrated festival in Bangladesh. পহেলা বৈশাখ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে সেলিব্রেটেড ফেস্টিভ্যাল বাংলাদেশে। এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা এভাবে করে বলতে পারি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার সেলিব্রেটেড ফেস্টিভ্যাল। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই দ্যাট পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার when the city roads get so jam packed. এটাকে সিম্পল করতে হবে। অর্থটি হচ্ছে এটা হচ্ছে বাংলা বছরের প্রথম দিন যখন রাস্তাঘাটগুলো খুবই জ্যাম প্যাকড হয়ে যায়। তাহলে এটা সিম্পল আমরা করতে পারি যে বাংলা বছরের প্রথম দিনে রাস্তাঘাটগুলো খুবই জ্যাম প্যাকড হয়ে যায়। তাহলে করতে পারি দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার। আপনারা এভাবেও করতে পারেন, প্রথমে অন দিয়ে, অনের অংশটুকু প্রথমে দিয়ে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার কমা হবে দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। অলদো আই ডু নট লাইক গ্যাদারিং I enjoy the activities of this day. এটাকে কম্পাউন্ড করতে হবে। অর্থ হচ্ছে যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না কিন্তু এই দিনের অ্যাক্টিভিটিসগুলো আমি পছন্দ করি। সুতরাং এটা হতে পারে আমি গ্যাদারিং পছন্দ করি না কিন্তু আমি এই দিনের অ্যাক্টিভিটিসগুলো পছন্দ করি। তাহলে I do not like gathering but I enjoy the activities of this day. Though cricket is a costly game, people of all classes enjoy playing it. যদিও ক্রিকেট একটি ব্যয়বহুল খেলা কিন্তু সব শ্রেণী পেশার মানুষই এই খেলাটাকে পছন্দ করে। এটাকে সিম্পল করতে হবে। তাহলে আমরা বলতে পারি ক্রিকেট একটি ব্যয়বহুল খেলা হওয়া সত্ত্বেও সব শ্রেণীর লোকেরাই এটাকে খুব পছন্দ করে। তাহলে আমরা বলতে পারি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ইটস বিং কস্টলি গেম। আমরা যদি ইটসটাকে বাদ দিই সেটাও হবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বিং আ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ক্রিকেট। আর প্রথমে দেখুন সেন্টেন্সটাতে আগে দো দিয়ে ছিল, ক্রিকেটটা প্রথমে, আমরা এখানে পরে দিয়ে দিলাম। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট সো হাই। বাংলাদেশ একটি টেস্ট প্লেয়িং কান্ট্রি কিন্তু এটার স্ট্যান্ডার্ডটা অত বেশি হাই নয়। এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ একটি টেস্ট প্লেয়িং কান্ট্রি যদিও এটার স্ট্যান্ডার্ড হাই নয়। তার মানে বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি দো ইটস স্ট্যান্ডার্ড ইজ নট সো হাই। আমরা এভাবে দিলেও হবে দো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি কমা দিয়ে ইটস স্ট্যান্ডার্ড ইজ নট সো হাই। এটার স্ট্যান্ডার্ড ততটা উন্নত নয়। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবল। এটাকে সিম্পল করতে হবে। অর্থটি হচ্ছে যে ব্যক্তি রাগ দ্বারা পরিচালিত হয় কজেস আ লট অফ ট্রাবল, তিনি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেন। আমরা এভাবে বলতে পারি রাগ দ্বারা চালিত ব্যক্তি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেন। তাহলে ইংরেজিটা হয় হি টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস, অথবা ওয়ান টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস, অথবা টেকেন বাই অ্যাঙ্গার হি কজেস আ লট অফ ট্রাবলস। রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। এটাকে কম্পাউন্ড করতে হবে। এর অর্থ হচ্ছে এটাকে বুঝে বা উপলব্ধি করে আমাদের ইমোশনালি ব্যালেন্সড হওয়া উচিত। তাহলে কম্পাউন্ডটা হয় আমাদের এটা বোঝা উচিত এবং আমাদের ইমোশনালি ব্যালেন্সড হওয়া উচিত। তাহলে উই শুড রিয়েলাইজ ইট, আমাদের এটা বোঝা উচিত, অ্যান্ড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এবং আমাদের ইমোশনালি ব্যালেন্সড হওয়া উচিত। দ্য হাউস উইচ আই লিভ ইন অ্যাট প্রেজেন্ট ইজ কমফোর্টেবল। এটাকে সিম্পল করতে হবে। অর্থটি হচ্ছে যে বাড়িটাতে আমি থাকি বর্তমানে সেটা হচ্ছে কমফোর্টেবল। তাহলে বলতে পারি বাংলায় এরকম করে বর্তমানে আমি একটি কমফোর্টেবল হাউসে বসবাস করি। ইংরেজিটা দাঁড়ায় অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন আ কমফোর্টেবল হাউস। অথবা এভাবে বলতে পারি আমার বর্তমান বাড়িটি হচ্ছে কমফোর্টেবল। মাই প্রেজেন্ট হাউস ইজ কমফোর্টেবল। হি ডেলিভার্ড এ স্পিচ অ্যান্ড এভরিবডি অ্যাডমায়ার্ড ইট।
এটাকে সিম্পল করতে হবে। অর্থ হচ্ছে তিনি একটি বক্তৃতা করেছিলেন এবং সবাই এটার প্রশংসা করেছিল। তাহলে এখানে আমরা যদি এটার সিম্পল করি তাহলে অর্থটা বাংলায় এরকম দাঁড়ায়, সবাই তার প্রশংসা করেছিল তার সুন্দর বক্তৃতার জন্য। ইংলিশটা তাহলে হয় এভরিবডি অ্যাডমায়ার্ড হিম ফর ডেলিভারিং হিজ স্পিচ। অথবা আমরা বলতে পারি সবাই তার বক্তৃতার প্রশংসা করেছিল, তাহলে বলতে পারি এভরিবডি অ্যাডমায়ার্ড his speech. It disturbed him but he did not know the reason. কমপ্লেক্স করতে হবে। অর্থটি হচ্ছে এটা তাকে ডিস্টার্ব করেছিল কিন্তু তিনি তার কারণটি জানতেন না। তাহলে এটার কমপ্লেক্সের বাংলাটা দাঁড়ায় যদিও এটা তাকে ডিস্টার্ব করেছিল কিন্তু তিনি এর কোনো কারণ জানতেন না। ইংলিশটা হয় তাহলে though it disturbed him he did not know the reason. The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving love. কমপ্লেক্স করতে হবে। অর্থটি হচ্ছে হৃদয়টা গঠিত হচ্ছে ভালোবাসার জন্য এবং এটা যদি কাউকে ভালোবাসা আদান প্রদানের সুযোগ না পায় তাহলে সে সুখী হয় না। তাহলে বাংলায় যদি আমরা এটা কমপ্লেক্স করি এর অর্থ দাঁড়ায় যেহেতু হৃদয়টা ভালোবাসার জন্য গঠিত সুতরাং এটা যদি কাউকে সুযোগ না পায় ভালোবাসা আদান প্রদানের তাহলে সে সুখী হয় না। ইংরেজিটা আমরা এভাবে করে করতে পারি অ্যাজ দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, যেহেতু হৃদয়টা ভালোবাসার জন্য গঠিত it cannot be happy without the opportunity of giving and receiving love. সুতরাং এটা কাউকে ভালোবাসা আদান প্রদান করতে না পারলে সুখী হয় না। But you cannot find others to love you unless you love them. এটাকে সিম্পল করতে হবে। তাহলে সিম্পলটা আমরা বলতে পারি কিন্তু কাউকে ভালোবাসা ব্যতীত তুমি কাউকে এমন পাবে না যে তোমাকে ভালোবাসবে। ইংরেজিটা হয় but without loving others you can't find them to love you. তবে এখানে মনে রাখতে হবে প্রথমে যে বাটটা রয়েছে এই বাটটা কিন্তু ওই আগের সেন্টেন্সের সাথে প্রাসঙ্গিকতার বাট, এটা দিয়ে কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করা হচ্ছে না, মানে এটাকে কম্পাউন্ড ভাবার কোনো কারণ নেই। অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিবডি ওয়ান্টস টু লাভ, যেহেতু ভালোবাসা স্বর্গীয় সুতরাং সবাই ভালোবাসতে চায়, এটাকে কম্পাউন্ড করতে হবে। সুতরাং আমরা কম্পাউন্ড করতে পারি ভালোবাসা স্বর্গীয় সুতরাং সবাই ভালোবাসতে চায়, ইংরেজি করলে দাঁড়ায় Love is divine and everybody wants to love. It was 300 years ago since Emperor Shah Jahan built the Taj. এটাকে সিম্পল করতে হবে। অর্থটা হচ্ছে এটা 300 বছর আগে এম্পারর শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহান তিনি তাজমহলকে বানিয়েছিলেন। তাহলে সিম্পল আমরা এভাবে করতে পারি 300 বছর আগে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। 300 years ago Emperor Shah Jahan built the Taj. As he loved his wife Mumtaz very much, he built it as a tomb of his dear wife. Make it compound. যেহেতু তিনি তার ওয়াইফ মমতাজকে খুব ভালোবাসতেন সুতরাং তিনি তার কবরের উপরে তিনি এটাকে নির্মাণ করেছিলেন। তাহলে এটার কম্পাউন্ড আমরা এভাবে করতে পারি তিনি তার ওয়াইফ মমতাজকে অনেক ভালোবাসতেন এবং তিনি তার কবরের উপরে এটাকে নির্মাণ করেছিলেন। He loved his wife Mumtaz very much and so অথবা আমরা and দিলেও হবে he built it as a tomb of his dear wife. It rests on a platform of red stone, therefore it looks nice. এটাকে কমপ্লেক্স করতে হবে। অর্থটি হলো এটি একটি রেড স্টোন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে সুতরাং এটাকে সুন্দর লাগে। বাংলায় আমরা এটার কমপ্লেক্স করতে পারি যেহেতু এটা একটি রেড স্টোনের উপর দাঁড়িয়ে আছে এটাকে সুন্দর লাগে। তাহলে ইংলিশটা হবে as it rests on a platform of red stone, কমা হবে it looks nice. There are a lot of clean parks in the cities. কম্পাউন্ড করতে হবে। এর অর্থটি হচ্ছে শহরে অনেকগুলো ক্লিন পার্ক রয়েছে। তাহলে আমরা বলতে পারি শহরে অনেকগুলো পার্ক রয়েছে এবং সেগুলো ক্লিন। ইন দ্য ইভিনিং many families watch television and spend their free time. সিম্পল করতে হবে। এর অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা অনেক পরিবার টিভি দেখে এবং তারা তাদের ফ্রি টাইম উপভোগ করে বা অতিবাহিত করে। বাংলায় যদি সিম্পল করি তাহলে অর্থটা দাঁড়ায় সন্ধ্যাবেলায় অনেক পরিবার টিভি দেখে তারা তাদের সময়কে অতিবাহিত করে। তাহলে ইংরেজিটা করলে এরকম আসে In the evening, many families watch television to spend their free time. Life becomes dull without recreation. অর্থাৎ রিক্রিয়েশন ছাড়া জীবনটা খুবই ডাল মনে হয়, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে বাংলায় আমরা বলতে পারি জীবনে যখন কোনো আনন্দ থাকে না তখন সেটাকে খুবই বোরিং মনে হয় বা ডাল মনে হয়। ইংরেজিটা এভাবে হয় লাইফ বিকামস ডাল when there is no recreation. জীবনটাকে তখনই খুবই নিরস মনে হয় যখন সেখানে কোনো আনন্দ থাকে না। তাহলে আপনারা দেখলেন যে আমি প্রত্যেকটাকেই বাংলা অর্থ ধরে করলাম, আর এভাবে যদি আপনি বাংলা অর্থ ধরে করেন তাহলে আপনার একটিও ভুল হবে না এবং আপনার কোনো ধরনের রুল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না বা সেগুলো নিয়ে দুশ্চিন্তাও করতে হবে না। আর অনেক সময় আমাদেরকে বা আপনাদেরকে শেখানো হয় এরকম করে যে এটা থাকলে এটা হবে, তবে ব্যাপারটা আসলে ওরকম না। আপনাকে মূল স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। যদি বানাতে বলে সিম্পল সেন্টেন্স অবশ্যই সেখানে একটাই ক্লজ থাকতে হবে। যদি বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সেখানে একাধিক ক্লজ থাকতে হবে এবং সেখানে অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে হবে।
আর যদি বলা হয় কম্পাউন্ড বানাতে হবে তাহলে সেখানে অবশ্যই একাধিক ক্লজ থাকতে হবে এবং সেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতে হবে। এটা হচ্ছে আসল কথা। আজকের এই দীর্ঘ ভিডিওতে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরেও আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান, আমি আপনাদের উত্তর করার চেষ্টা করব। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।